আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাইকে? সবাইকে ঈদের হ্যাঁ ঈদ পরবর্তী শুভেচ্ছা। যেহেতু ঈদ হয়ে গেছে, চলে গেছে, ঈদ পরবর্তী শুভেচ্ছা। ঈদের পরপর সম্ভবত অনলাইনে আমার তো প্রথম ক্লাস, তোমাদেরও হয়তো ঈদ পরবর্তী অনলাইনে এইটাই হচ্ছে তোমাদের প্রথম ক্লাস। তো সবাইকে আরও একবার শুভেচ্ছা, স্বাগত। যারা ঈদের আনন্দ ঘন পরিবেশের মধ্যেও ক্লাস করার জন্য বসে পড়েছ এবং একই সাথে তোমাদের প্রতি কৃতজ্ঞ। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, একটু জানিয়ে দাও, বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও, ঠিক আছে? হোপফুলি সবকিছু দেখা যাচ্ছে এবং সবকিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে। ওকে, তো কেমন কাটলো তোমাদের ঈদ? ছোট্ট করে একটুখানি জানিয়ে দাও। ক খয়ের সাজেশন দিন। ওকে, ভেরি গুড, দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, কেমন কাটছে তোমাদের ঈদ? আশা করি ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আপনার কেমন কাটছে? কেটেছে আলহামদুলিল্লাহ, ভালোই, খারাপ বলা যাবে না। ঠিক আছে, একটু সবাই বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে করে সবাই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। তো আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এইচএসসি বাংলা প্রথম পত্র, তোমাদের একটা নাটক আছে সিরাজউদ্দৌলা, ঐতিহাসিক একটা নাটক। এই নাটকটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা একটুখানি আস্তে আস্তে আলোচনার দিকে যাব। তো হোপফুলি আশা করি যে তোমরা আমার কথা শুনতেছ এবং দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, সব কিছু ঠিক আছে। আমরা তাহলে আস্তে আস্তে আমাদের চলে যাচ্ছে আমাদের আজকের ক্লাসে। যদি আসলে তোমাদের ঈদের আগে এই নাটকটা পড়িয়ে দেওয়ার কথা ছিল এবং আমি এটা পড়াতামও, কিন্তু ঈদের আগে আসলে বুঝতেই পারতেছো কোরবানির নানা ধরনের ব্যস্ততার কারণে আসলে ঈদের আগে এটা শেষ করতে পারি না। ঠিক আছে, তো ফাইন, তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো প্রথমেই আসো আমরা একটু লেখক পরিচিতির দিকে একটু যাব। অর্থাৎ আমাদের যেই নাটকটা, এই নাটকটা লিখেছেন সিকান্দার আবু জাফর। এটা আমরা সবাই জানি। তো তার জন্মসাল নিয়েও একটু বিতর্ক আছে, দেখতে পাচ্ছ 1918, কেউ বলেছেন 1919, এবং 19 মার্চ তিনি হচ্ছে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। 19 মার্চ সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তো যাই হোক, এরপর এখানে দেখতে পাচ্ছ তিনি মৃত্যুবরণ করেন। তার মাধ্যমিক কোথা থেকে দিয়েছেন, এরপর হচ্ছে তার কর্মজীবন। তিনি হচ্ছে কলকাতা মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে পেশাগত জীবন শুরু করেন এবং হচ্ছে রেডিও পাকিস্তান তিনি হচ্ছে চাকরি করেছেন। সাংবাদিক দৈনিক নবযুগের সহযোগী সম্পাদক, দৈনিক ইত্তেফাকের প্রধান সম্পাদক তিনি ছিলেন, দৈনিক মিল্লাতের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং মাসিক সমকাল। এই যে মাসিক সমকাল, এখান থেকে পরীক্ষাতে ব্যাপক প্রশ্ন আসছে যে মাসিক সমকাল পত্রিকার সম্পাদক কে? উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। এটা ডেফিনেটলি তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, মাসিক সময়কাল, একটু কমেন্টে একটু লিখো তো মাসিক সময়কাল, দেখবা যে এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে। এবং নিশ্চিত থাকো যে কোনো না কোনো বোর্ডে এই কোশ্চেনটা আসবে, একটা দুইটা না, একাধিক বোর্ডে এই কোশ্চেনটা আসবে যে মাসিক সময়কাল সব বয়সী মানুষদেরকে কেন্দ্র করে, কিন্তু যে উপন্যাসের টার্গেট থাকে কেবল কিশোর যারা তাদেরকে নিয়ে। এটা হচ্ছে কি কিশোর উপন্যাস। আবার দেখবা মাঝে মধ্যে পরীক্ষা যে শিশুতোষ উপন্যাস, নাম শুনছো না? শিশুতোষ উপন্যাস মানে যেই উপন্যাসগুলো শিশুদেরকে নিয়ে, কম বয়সী বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে লেখা হয়, সেগুলো হচ্ছে শিশুতোষ উপন্যাস। সেগুলোতে সাধারণত শিশুদের যেই পশু পাখি নিয়ে লেখা হয়, শিশুদের বিভিন্ন জিনিস নিয়ে কৌতূহল থাকে, সেই সব বিষয় নিয়ে লেখা হয়, বুঝছো? আচ্ছা, আর কাব্যগ্রন্থ কি? প্রসন্ন প্রহর, কবিতা, বৈরী বৃষ্টিতে, তিমিরাত্মিক, এইটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আরো অনেক বাংলা ছাড়ো এটা আছে। আচ্ছা, কাব্যগ্রন্থ কি? কাব্যগ্রন্থ হচ্ছে কবিতার বই, সহজ কথা বললে। কাব্যগ্রন্থ কি?
কবিতার বই, অনেকগুলো কবিতা নিয়ে একটা কাব্যগ্রন্থ হয়। বাবা আমি কি বুঝাতে পেরেছি? পার্থক্যগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো তো হয়তো আর কেউ শিখাবে না। অনেকগুলো জিনিস পার্থক্য আছে। যেমন দেখো, উপন্যাস আর নাটকের ভিতরে পার্থক্য আছে। উপন্যাস কি, নাটক কি, পার্থক্য আছে। উপন্যাস আর নাটক এটার ভিতরে পার্থক্য আছে। কি পার্থক্য জানো? বলবো? এগুলো অনেকে নতুন জানবা, আগে জীবনেও জানো নাই, আর পড়াশোনা শেষ হয়ে যাবে কিন্তু এগুলো আর জানবা না। আবার এগুলো আর ছোট গল্পের মধ্যে পার্থক্য কি, পার্থক্য আছে। পার্থক্য জানো? জানো না। কাব্যগ্রন্থ আর কবিতার মধ্যে পার্থক্য কি? কাব্যগ্রন্থ আর কবিতার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, কিন্তু আমরা জানি না। প্রহসনের নাম শুনছো? প্রহসন, প্রহসন কি জানো? জানি না। প্রহসন আর নাটকের ভিতর পার্থক্য কি? পরীক্ষাতে প্রশ্ন আসবে, জানা উচিত। পরীক্ষায় প্রশ্ন আসবে না, কিন্তু জিনিসগুলো আমার জানা উচিত। মহাকাব্য, মহাকাব্য নাম শুনো নাই? মহাকাব্য, সাহিত্যে মহাকাব্য আছে না? মহাকাব্যের ভিতর পার্থক্য কি জানতে হবে। প্রবন্ধ কি জানতে হবে। তাহলে প্রবন্ধ গ্রন্থ কি সেটা জানতে হবে। বলবো এগুলা জানতে চাও? পার্থক্য জানতে চাও? বলো। জানো না, জানতে হবে। দেখো, উপন্যাস হচ্ছে সমগ্র জীবনের ঘটনা থাকে সাধারণত। উপন্যাসের চরিত্র থাকে, কাহিনী থাকে, সমগ্র জীবনের একটা প্রতিচ্ছবি উপন্যাসের মাধ্যমে ফুটে ওঠে। কিন্তু নাটক একটা নির্দিষ্ট বিষয় নিয়ে নাটক লেখা হয়, একটা নির্দিষ্ট বিষয়। তুমি খেয়াল করে দেখো, লাল সালু উপন্যাসে অনেক ঘটনা, লাল সালু উপন্যাসে অনেক ঘটনা কেন্দ্রিক আছে। কিন্তু নাটক সিরাজউদ্দৌলা, এই যে সিরাজউদ্দৌলা নাটক, এটা একটা কারণ, একটা নির্দিষ্ট বিষয়। সেটা কি? সেটা হচ্ছে পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পতন। ইংরেজরা কিভাবে ক্ষমতা দখল করলো, নবাব সিরাজ কিভাবে পতন হলো, এইটা। সিরাজের শিশুকাল নাই, সিরাজের কৈশোরকাল খুব বেশি আসে নাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, নাটকে কিন্তু অঙ্ক থাকে, নাটকে দৃশ্য থাকে, উপন্যাসে এগুলো থাকে না। দেখবা সিরাজউদ্দৌলা নাটক বই জীবনে যদি কোনোদিন উল্টাই দেখো, নাটকে অঙ্ক আছে, অঙ্কের ভিতরে আবার দৃশ্য আছে, উপন্যাসে এগুলো থাকে না। কথা ক্লিয়ার? বুঝছো বাবা? পার্থক্য বুঝতে পারছো? এরপর আসো ছোট গল্প কি। ছোট গল্প কি? এটা সিম্পল গল্প আর ছোট গল্প, যেমন অপরিচিতা বিলাসী, এগুলো কিন্তু ছোট গল্প। সাধারণত এগুলো 3, 4, 5, 6, 8 পৃষ্ঠা এই ধরনের হয়। নির্দিষ্ট একটা কোনো ঘটনা নিয়ে গল্প আকারে তুলে ধরলে সেগুলো ছোট গল্প। কাব্যগ্রন্থ কি? এটা তো আগেই বলছি যে একাধিক কবিতা, এই কবিতার বই কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থে কাব্য থাকে না, কাব্যগ্রন্থে কবিতা থাকে। পার্থক্য বুঝতে হবে। প্রহসন কি? প্রহসন হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাটক, একরকম নাটক, তবে এই নাটকগুলা হাস্য রসাত্মক হয়। হাস্য রসাত্মক, হাস্য রসাত্মক, হাস্য রসাত্মক। হাস্য রসাত্মক মানে কি? একটু মজার ছলে, একটু ব্যঙ্গ বিদ্রুপ থাকে, এগুলো হচ্ছে প্রহসন। মহাকাব্য সবচাইতে বড়, রামায়ণ, মহাভারত, নাম শুনো নাই? এগুলো এক একটা মহাকাব্য, বিশাল বড় বড়, বিশাল বড় বড়, সবচাইতে বড় মহাকাব্য। প্রবন্ধ কি? প্রবন্ধ হচ্ছে লেখক নির্দিষ্ট কোনো ঘটনা নিয়ে নিজের মতো করে লিখবে, কোনো কাহিনী থাকবে না, কোনো চরিত্র থাকবে না। যেমন মানব কল্যাণ পড়ছো না? এটা কিন্তু প্রবন্ধ। মানব কল্যাণে কোনো কাহিনী আছে না, কোনো ক্যারেক্টার আছে না। আমার পথ, এটা প্রবন্ধ, পড়ছো না? কোনো কাহিনী আছে না, লেখক নিজের মতো করে নিজে একটা টপিক নিয়ে লিখছে, দিস ইজ প্রবন্ধ। প্রবন্ধ গ্রন্থ কি? এরকম অনেকগুলো প্রবন্ধ, যেমন আমার পথ, এটা একটা প্রবন্ধ। কিন্তু এই প্রবন্ধটা নেওয়া হয়েছে কোথা থেকে? রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে। রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ। এই রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থে আমার মতে, আমার পথের মতো অনেকগুলো প্রবন্ধ আছে, অনেকগুলো প্রবন্ধ আছে। এগুলো আজকে কারা কারা নতুন জানছো বলো তো? সারা জীবন তো পড়েই আসছো, পড়েই আসছো। কলেজে পড়লা, 9, 10-এ পড়লা, ভাইয়ের কাছে পড়লা, আপুর কাছে পড়লা, কোচিং এ গিয়ে পড়লা, বাসায় পড়লা। কারা কারা নতুন জানছো বলো? আমি কি বুঝাইতে পারছি? আরো অনেক, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু এটা জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর জন্য। বিস্তারিত আলোচনা করলে সব তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, বুঝছো? ঠিক আছে ভাই, বিদ্রোহী কবিতার ক্লাস হবে না? বিদ্রোহী কবিতা তো তোমাদের পড়ানো হয়েছে, তবু আমি আরেকবার চেক দিব। যদি কোনো টপিক পড়ানো না হয় আমি আবার ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ক্লাস আজকে শেষ ক্লাস, ক্লাস লাগলে ক্লাস আরো হবে, কোনো টপিক মিস হইলে ক্লাস হবে,
ক্লাস নিয়ে কোনো কথা চলবে না। কথা বুঝাইতে পারছি তোমাদেরকে? ওকে, আজকে নতুন জানলাম ভাই, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এগুলো প্রত্যেকটার ভিতরে পার্থক্য আছে। আমরা আমাদের বাংলাতে আমরা এগুলো অনেক পড়ে আসছি। নাটক আর উপন্যাসের মধ্যে পার্থক্য লিখো, হ্যাঁ, সার্থক মহাকাব্য হলে কি কি লাগে লিখো, প্রহসন আর নাটকের ভিতরে পার্থক্য লিখো, অনেক পড়ছে এগুলো, বুঝো নাই? আচ্ছা, এবার বলো, আমরা মোটামুটি এগুলো পড়া শেষ। তোমরা যারা বাংলা যারা পড়াশোনা করবা তাদেরকে এগুলো পড়তে হবে। এবার আসো নাটকের বিষয়বস্তু। এই যে নাটকটা, আমি কিন্তু আগেই নাটকের বিষয়বস্তু বলি। সিরাজউদ্দৌলা নাটকের বিষয়বস্তু ইংরেজরা কিভাবে বাংলা দখল করছে। এই যে আজকে কথা বললে এখন অনেক কথা হয়ে যাবে, অনেক কথা বললে এখন অনেকে বলবে রাষ্ট্রদ্রোহী, অনেকে বলবে পাকিস্তানি, অনেকে বলবে রাজাকার, অনেকে অনেক ট্যাগ দিয়ে দিবে, কিন্তু সত্য কথা বলতে হয়। সত্য কথা না বলে আসলে থাকা যায় না। সত্য সবসময় সত্যই। এতে কেউ রাজাকার বলুক, এতে কেউ পাকিস্তানি বলুক, এতে কেউ দেশ বিরোধী বলুক, সত্য কথা তো বলতে হবে। পাকিস্তানি হানাদাররা, পাকিস্তানের মানুষজন আমাদেরকে যেই পরিমাণ শাসন শোষণ করছে তার থেকে আমাদেরকে বেশি শাসন শোষণ করছে ব্রিটিশরা। একথা দুনিয়ার কেউ অস্বীকার করতে পারবে না। কথা বুঝো? পাকিস্তান আমাদেরকে শাসন করছে, তার আগে পাকিস্তান সহ পুরো ভারতবর্ষকে শাসন করছে ব্রিটিশরা। দেখবা এখন ব্রিটিশ শব্দটা একটা গালিতে পরিণত হয়েছে, তাই না? বাচ্চা যেটা একটু দেখবা যে বেশি দুষ্টামি করে, বেশি শয়তানি করে, বান্দ্রামি করে, ওইটারে দেখবা বলে ব্রিটিশ। দেখো বলে গ্রাম অঞ্চলে দেখবা ব্রিটিশ কয়, এটা একটা গালিতে পরিণত হয়েছে। তো ইতিহাসে অনেক ক্যারেক্টার আছে যে নামগুলো এখনো মানুষ সম্মানের সাথে উচ্চারণ করে, আবার অনেক নাম আছে যেগুলো মানুষ শুনলেই মানুষ থুতু মারে। মির্জাফর, আচ্ছা কোন বাচ্চা আশেপাশে দেখছো কোন বাচ্চার নাম মির্জাফর রাখে না? কারণ এই শব্দটা একটা গালিতে পরিণত হয়েছে। ঘসেটি বেগম ইতিহাস থেকে নেওয়া, এই নাম কি কোনোদিন কেউ রাখে বলতো? ঘসেটি বেগম, বাচ্চার নাম, মেয়ের নাম কোনোদিন ঘসেটি বেগম রাখছে? এটা একটা গালিতে পরিণত হয়েছে। মেয়ে যেটা বেশি জাউরামি করে ওইটার মানুষ কয়ে যায় ঘসেটি বেগম, যেটার মুখ চলে ওইটার কয়ে ঘসেটি বেগম। কথা ভুল বলছি না? তো একবার কাছে হুজুরের কাছে গেছে যে হুজুর এমন একটা নাম দেন, বাচ্চা হয়েছে, বাচ্চার নাম রাখুন স্মার্ট, আধুনিক, আনকমন, যে নাম আনকমন, এবং এই নাম অবশ্যই কোরআন হাদিসে আছে। মানে নাম হইতে হবে আনকমন এবং নাম কোরআন হাদিসে আছে, ইসলামিক এবং আনকমন হইতে হবে। এখন ইসলামিক নাম রাখতে গেলে সাধারণত কি রাখবে? আব্দুর রহমান, আব্দুর রহিম, আবদুল্লাহ, এগুলো তো কমন নাম। বাট তার ডিমান্ড হচ্ছে যে রাখতে আনকমন, যেটা কেউ রাখে না, ইতিপূর্বে কেউ রাখে নাই, আনকমন এবং কোরআনে আছে এমন। তো হুজুর বললো তাহলে রাখেন ফেরাউন, এছাড়া আর আনকমন নাম নেই। ফেরাউন কোরআনেও আছে, আবার ফেরাউন আনকমন। কেউ কার বাচ্চার নাম ফেরাউন রাখে না। কথা বুঝাইতে পারছি? তো ইতিহাস থেকে আমাদেরকে শিখতে হবে, ইতিহাস থেকে আমাদেরকে জানতে হবে। ইতিহাস পৃথিবীর সবচেয়ে বড় বই আমাদের পূর্বের ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদেরকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। ভুল বলছি না? কথা ভুল বললে বলো যে ভাই আপনি ভুল বলছেন। আচ্ছা, ভেরি গুড। সো এবার আমরা দেখি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাই এই যুদ্ধকে বলা হয় পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ কত তারিখে? এটা পরীক্ষাতে এমসিকিউতে আসে কিন্তু 1757 সালের 23, এটা সম্ভবত জুন ছিল, হ্যাঁ, সংঘটিত হয় পলাশীর যুদ্ধে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কার্য শুরু হয়। 1757 খ্রিস্টাব্দে 12ই জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগর সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার অল্প কিছু সৈন্য রাখে। 13ই জুন অবশিষ্ট সৈন্য, মানে বুঝতেই পারতেছে এখানে আসলে মূল নবাব সিরাজের পরাজয়ের প্রধান কারণ যেটা ছিল পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। সেটা কি? প্রাসাদ ষড়যন্ত্র। প্রাসাদ ষড়যন্ত্র কি? নবাব সিরাজ অল্প বয়সে নেতা হয়, অল্প বয়সে লিডার হয়, রাজ্যের নেতা হয়। তো এই যে নবাব সিরাজ, যখন নবাব সিরাজের নানা, তার নাম ছিল আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ, এই আলীবর্দী খাঁ তার আবার নাতি ছিল সিরাজ। তো সিরাজ যখন অল্প বয়সে যখন রাজ্যের যখন শাসনভার পায়, তখন এটা অনেকে মেনে নিতে পারেনি। তখন মির্জাফর ছিল, তোমরা নাম শুনছো, এই মির্জাফর সহ যারা মির্জাফরের দলে ছিল
তারা তখন এটা মেনে নিতে পারেনি, তারা গিয়ে হাত করছে ইংরেজদের সাথে। তখন ইংরেজরা, ঘটনা আগে শুনতে হবে, আগে কথা শুনতে হবে। ইংরেজরা তখন এই বঙ্গদেশে আসছে। বঙ্গদেশে তারা আসছে কিসের জন্য, বা ভারতবর্ষে তারা আসছে ব্যবসার জন্য, বিজনেস। তাদের মূল উদ্দেশ্য ছিল বিজনেস করার জন্য আসছে। কিন্তু বিজনেস করতে এসে, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, বিজনেস করতে এসে তারা এই দেশে এসে বিয়ে করতো। তো বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা তখন, এই জন্য দেখো, তোমরা কেউ জানো কিনা, বাঙালিকে বলা হয় শঙ্কর জাতি। এই কথা কেউ জানছো? হোয়াই শঙ্কর, কেন শঙ্কর জাতি বলে? এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, ইংরেজরা তো দেখতে শুনতে মনে করো বিশাল বড় দেহ, বিশাল সুন্দর দেখতে, অনেক ফর্সা হয় সাধারণত। তো ইউরোপ থেকে যারা আসতো, তারা তখন যেটা করলো, তারা তখন এই দেশে এসে তারা বাঙালি নারীদেরকে তারা বিয়ে করলো, ভারতবর্ষের নারীদেরকে বিয়ে করতো। তো বিয়ে করার ফলে তো জামাই ইংরেজ, বউ বাঙালি, খাটো না 5 ফিট, জামাই দেখা গেল যে 6 ফিটের উপরে, অনেক লম্বা, বউ অত সুন্দর না। বাঙালি মেয়েরা একদম ধূপ ফর্সা হয় না, মোটামুটি সুন্দর হয়, কিন্তু একেবারে ফর্সা বলা যায় না। বা ধরো কালোই, জামাই এদিকে ইংরেজ অনেক ফর্সা, তাহলে জামাই লম্বা, বউ খাটো, জামাই বেশি ফর্সা, বউ কম ফর্সা। তো এইখান থেকে যে বাচ্চা আসবে, সেই বাচ্চা কিন্তু ওই বেশি লম্বা হবে না, বেশি খাটো হবে না, মাঝখানে পড়ে যাবে। বেশি সাদা হইব না, বেশি কালো হইব না, মাঝখানে পড়ে যাবে। এই যে অনেক ধরনের জাতি, অনেক দেশের মানুষজন এখানে আসছে, তারা সংসার করছে, বিয়ে করছে, সেখান থেকে আস্তে 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 আমরা এটাও হইলাম না, ওইটা হইলাম না, মাঝখান দিয়ে পড়ে গেলাম। এই জন্য আমাদেরকে বলে শঙ্কর জাতি। নতুন জানছো কি? হাত তোলো। বুঝছো? কথা বুঝতে পারছো? আরো অনেক কাহিনী আছে, মূল কাহিনী এটা আর কি, সংক্ষেপে বলছি। কথা বুঝছো? এবং আমাদের এই যে আজকে আমরা যে ব্রিটিশ বলি, আমরা যে ইংরেজদেরকে যে গালি দিই, আমরা বাঙালিরা আজকে আধুনিক হওয়ার পেছনে, আধুনিকতার ছোঁয়া পাওয়ার পেছনে সবচাইতে বড় অবদান ইংরেজদের। এটা অস্বীকার করতে পারবে না কেউ। আমরা যে প্রথম উপমহাদেশে প্রথম বাংলা বিভাগ চালু হয় পোর্ট উইলিয়াম কলেজে। পোর্ট উইলিয়াম কলেজ খুলছে ইংরেজরা। কেন ইংরেজরা খুলছে? ইংরেজরা যখন এই ভারতবর্ষ যখন তারা আসে ব্যবসা করার জন্য, তখন তারা বাংলা তারা বলতে পারতো না, তখন তারা নানা ধরনের সংকটে পড়তো। তোমার চায়না গিয়ে ছাইড়ে দিলাম, তুমি চাইনিজ ভাষায় পারো না, তুমি তো না খাই মরবা, তুমি যে খাবা এটা তুমি কেউ বুঝাইতে পারবা না। তো ইংরেজরা কি করতো? তারা ব্যবসা করার জন্য এই বঙ্গদেশে, ভারতবর্ষে আসছে, কিন্তু তারা নিজে বাংলা ভাষা পারে না। তারা বাজারে গেছে মাছ কেনার জন্য, তো দোকানদারকে বলছে হাউ মাছ। দোকানদার বলছে ভাই এটা হাউ মাছ না, এটা ইলিশ মাছ। বলছে নো, হাউ মাছ। বলছে দূর ভাই, জানতো এটা হাউ মাছ না, এটা ইলিশ মাছ, নিলে হাউ মাছ করতে পাবো, হাউ মাছ এনে নাই, জান। তখন তারা নিজের ভাষা প্রকাশ করতে পারতো না, তখন তাদেরকে বাংলা শেখানোর জন্য এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদেরকে বাংলা শেখানোর জন্য টার্গেট করে একটা কলেজ চালু করা হয়, পোর্ট উইলিয়াম কলেজ। শ্রীরামপুর মিশনের নাম শুনছো কেউ হয়তো? শ্রীরামপুর মিশন, এই শ্রীরামপুর মিশনে প্রথম ছাপাখানা, এই যে আজকে যে বই ছাপায়, এটা ইংরেজদের আবিষ্কার, ইংরেজদের বানানো। পঞ্চানন কর্মকারের নাম শুনছো? মুদ্রণ যন্ত্র, খোদাই করা অক্ষর, এগুলো তাদের আবিষ্কার ছিল। কথা বুঝতে পারছো? শ্রীরামপুর মিশনে শ্রীরামপুর প্রেস প্রতিষ্ঠা হয়, সেখান থেকে রামায়ণ মহাভারতের মতো বইগুলো সেখান থেকে অনুদিত হয়, সেখান থেকে বাইর হয়, ছাপানো হয়েছে। তো ইতিহাসে ইংরেজদের অনেক বড় অবদান ছিল। তবে তারা যে আমাদেরকে বিশাল বড় শাসন শোষণ করছে, এটা অস্বীকার করা কিছু না। আমরা তো এখন গালি দিই খালি পাকিস্তানিদেরকে 2টা গালি দিলে ইংরেজদেরকে আরো 10টা গালি দেওয়া উচিত। বুঝো নাই? যাই হোক, আসো, তোমরা আরো বড় হবা, আর অনেক কথাবার্তা তখন বলা যাবে, এখন না। এইবার আসো, আমরা মোটামুটি এই জায়গাতেই ছিলাম। তো তারা যখন এই ইংরেজরা, তখন মির্জাফররা তখন কি করলো? ইংরেজদের সাথে হাত মিলালো এবং তাদের সাথে অনেকে যুক্ত হয়। তখন 2 ভাগ হয়ে গেল। ইংরেজদের হাত ধরে নবাব সিরাজকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তাকে হত্যা করা হয়। এটাই হচ্ছে আমাদের নাটকের মূল ঘটনা। আসো আমরা একটু ঘটনাতে এখানে চলে যাই। তো এখানে অনেক ঘটনা আছে, আমি সেই ঘটনাগুলোতে না যাচ্ছি। এখানে দেখো আমরা একটু সংক্ষেপে একটু চরিত্র লিপিগুলো একটু দেখি, কি কি ক্যারেক্টারগুলো এখানে আছে, সেই ক্যারেক্টারগুলোতে আমরা একটু ফোকাস করি। প্রথমে আসে সিরাজউদ্দৌলা, তিনি হচ্ছে নায়ক এবং কেন্দ্রীয় চরিত্র। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল। এখানে মনে রাখবা, বাংলা, বিহার, উড়িষ্যা এই 3টা অঞ্চল মিলে একজন নবাব থাকে। আলীবর্দী খাঁয়ের পর নবাব সিরাজের গুণে মুগ্ধ হয়ে আলীবর্দী খাঁ মৃত্যুর আগে বলে গেছেন, আমার মৃত্যুর পর
এই নবাবের আসনে বসবে নবাব সিরাজউদ্দৌলা। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো লুৎফুন্নেসা হচ্ছে নবাব সিরাজের স্ত্রী। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ যে আলিবর্দী খাঁ, তিনি হচ্ছে সিরাজউদ্দৌলার নানা। তারপর হচ্ছে আমেনা বেগম, তিনি হচ্ছে সিরাজউদ্দৌলার আম্মা। গসডি বেগম সিরাজউদ্দৌলার খালা। শৌকত জং, এটা হচ্ছে গসডি বেগমের পালক পুত্র। এই গসডি বেগম, তার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা ছিল না, বাচ্চা কাচ্চা হইতো না। তো ইতিহাসে জানতে পারে গসডি বেগম অনেক পুরুষের কাছে গেছে। কি উদ্দেশ্যে গেছে, এটা কি আবার ব্যাখ্যা করা লাগবে? না, গেছে অনেক উদ্দেশ্য, না অনেক বলতে এক উদ্দেশ্যেই গেছে। উদ্দেশ্য হাসিল হচ্ছে না, বাচ্চা কাচ্চা হইতো না। তখন না হয় তার তো রাজমাতা হওয়ার শখ, গসডি বেগম হবে রাজমাতা। এখন বাচ্চাই নাই, ছেলে না থাকলে রাজমাতা কই থেকে হবে? রাজার মা হইতে হলে তো আগে বাচ্চা পয়দা করতে হবে, নাই। তখন এই শওকত জং নামে এক ছেলেটা নিছে। কিন্তু এই ছেলের ক্যারেক্টার দেখে, এই ছেলের হাবভাব দেখে, এই ছেলের স্বভাব চরিত্র দেখে সবাই বুঝছে এই ছেলে রাজা হতে পারবে না। কারণ এই ছেলে শওকত জং দুইটা জিনিসের মধ্যে আসক্ত। একটা হচ্ছে সে বোতলে আসক্ত, আর একটা হচ্ছে সে নারীতে আসক্ত। এই দুইটাতে যে আসক্ত হয়ে যায়, বোতলে আর নারীতে, তার জীবন এখানেই শেষ। তার দিকে তার আর কোনো আশা ভরসা নাই, পরিবারের আশা ভরসা নাই, আত্মীয় স্বজনের আশা ভরসা নাই, দেশের কোনো আশা ভরসা নাই, বুঝছো? তো সে সবসময় তার হাতে থাকতো বোতল, পাশে থাকতো নারী, এই দুটাতে সে বুঁদ হয়ে থাকতো। তো শওকত জংকে যখন নিছে, টার্গেট ছিল শওকত জংকে রাজা বানাবে এবং সে রাজমাতা হবে। আচ্ছা, এরপর দেখো যে ইরিস খাঁ হচ্ছে নবাবের শ্বশুর, অর্থাৎ এই লুৎফুন্নেসার বাবা। কিন্তু ইরিস খাঁ নিজেও সিরাজউদ্দৌলা থেকে টাকা খাইছে, বুঝছো? মোহনলাল হচ্ছে নবাবের পক্ষের সেনাপতি ছিল। এই মোহনলাল এটা নবাবের পক্ষের সেনাপতি ছিল, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে মীর মর্দান নবাবের সেনাপতি, নবাবের পক্ষে যুদ্ধে পলাশিতে আহত হয়ে মৃত্যুবরণ করে। তাহলে মোহনলাল, মীর মর্দান এরা হচ্ছে নবাবের পক্ষের লোক ছিল। আর মানিক চাঁদ এটা হচ্ছে নবাবের সেনাপতি, আলীনগরের দেওয়ান ছিল। মির্জাফর আলী খাঁ, এই মির্জাফর আলী খাঁ এটা হচ্ছে মির্জাফরের প্রকৃত নাম, পরীক্ষাতে প্রশ্ন আসে। মির্জাফর আলী খাঁ সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল। এরপর হচ্ছে মিরন, মির্জাফরের ছেলে ছিল। রায়দুল্লভ নবাবের বিশ্বাসঘাতক সেনাপতি ছিল। রাজবল্লভ, তিনি হচ্ছে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, এরা হচ্ছে নবাবের বিপক্ষে। জগৎ শেঠ, এরা হচ্ছে উমিচাঁদ। উমিচাঁদ হচ্ছে মানে টাকার জন্য সে যে কোনো কাজ করতে সে রাজি, এরকম। তো সে মূলত লাহোরের লোক ছিল। এখান থেকে একবার পরীক্ষাতে এমসিকিউ আসছে। ইয়ার লুৎফর খাঁ, এখানে আরগুলো নওয়াবে সিং, নবাবের পক্ষে সে যুদ্ধ করেছিল। রাইসুল জুহালা হচ্ছে গুপ্তচর। গুপ্তচর মানে হচ্ছে যে গোপনে সংবাদ আহরণ করে। রাইসুল জুহালা, তার প্রকৃত নাম হচ্ছে নারায়ণ সিং। নারায়ণ সিং বা রাইসুল জুহালা, সে ছিল গুপ্তচর, বুঝছো? বোতল মানে কি, বোতল মানে কি, এটা না বুঝের কি আছে বাবা? কি বুঝান লাগবে? সবকিছু কি খুলে বলা লাগবে? আচ্ছা, আরো আছে দেখো মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগ হচ্ছে নবাব সিরাজকে হত্যা করে টাকার বিনিময়। কিন্তু সে নবাব সিরাজের বাপ তাকে পালক পুত্র দত্তক নিয়েছিল এবং তাকে সন্তানের মতো মানুষ করেছে হিসাবে মোহাম্মদী বেগ নবাব সিরাজের ভাই, কিন্তু সে টাকার বিনিময় হত্যা করেছে, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে সাফরে, কোমর বেগ দুই ভাই ছিল। ওয়ালি খান, রবার্ট ক্লাইভ, এরা হচ্ছে ইংরেজ। রজার ড্রেক, তারপর হচ্ছে হলওয়েল, এরা ছিল ইংরেজ। আরো অনেকগুলো ক্যারেক্টার আছে এখানে, ইংরেজ ক্যারেক্টার অনেকগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিও। এখানে আর প্রধান ক্যারেক্টার কিছু নেই। তো চলো আমরা একটু একটু করে অঙ্ক, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কি কি আছে এগুলোর একদম মানে সারাংশ, নির্যাস যেটাকে বলা যায়, যতটুকু জানলে পরীক্ষাতে এমসিকিউ প্লাস সিকিউ আনসার করতে পারবা, ঠিক ততটুকুই। ক্লাসটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, বুঝছো? আচ্ছা, তো চলো তাহলে আমরা পড়ি। হ্যাঁ, তো কোশ্চেনগুলো ভালো করে, জিনিসগুলো ভালো করে বুঝবা, কারণ একটু পরে আবার এই জায়গা থেকে আমাদের কোশ্চেন সলভ করতে হবে। তো দেখো, প্রথমত হচ্ছে প্রথম অঙ্ক, নবাব সিরাজ পোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে ক্লেটন ড্রেক পরাজয় নিশ্চিত জেনে দুর্গ হতে পলায়ন করে। নবাব সিরাজ প্রথমে, ইংরেজরা যারা ছিল তারা পোর্ট উইলিয়াম দুর্গ, ওই যে বললাম পোর্ট উইলিয়াম কলেজ, ওই পোর্ট উইলিয়াম দুর্গ ছিল একটা বড় বিল্ডিং। তো এই পোর্ট উইলিয়াম দুর্গ যখন জানে যে এটা ইংরেজরা দখল করছে, তখন প্রথম দিকে নাটকের প্রথমেই নবাব সিরাজ সেটা আক্রমণ করে। আক্রমণ করার পর ক্লেটন, তারপর হচ্ছে ড্রেক, তারা হচ্ছে সেখান থেকে পরাজয় নিশ্চিত দেখে তারা সেখান থেকে চলে যায়। নবাব দুর্গ দখল করে কলকাতার নাম দেন আলীনগর। এই যে দেখো কলকাতার নাম, তিনি ওই দুর্গটা দখল করেন এবং কলকাতার নাম পরিবর্তন করে তিনি কলকাতার নাম রাখা আলীনগর। মানিক চাঁদকে আলীনগরের দেওয়ান নিয়োজিত করেন। এবার মানিক চাঁদ তাকে বসাইছে যে তুমি আলীনগরের, অর্থাৎ কলকাতা বা আলীনগরের দায়িত্বে তুমি থাকবে।
এবং হলইলকে বন্দি করে রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান। হলইলকে কি করে বন্দি করে তাকে মুর্শিদাবাদে নিয়ে যান। এটা হচ্ছে প্রথম দৃশ্যে আমরা এটা দেখি। দ্বিতীয় দৃশ্যে কি হয়, কলকাতা থেকে তারা খেয়ে ইংরেজরা পোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়। তাহলে খুব ইম্পর্টেন্ট, কলকাতা থেকে যখন বিতাড়িত হয় তখন তারা পোর্ট উইলিয়াম জাহাজে অংশ নেয়। তাদের একটা জাহাজ ছিল, নাম ছিল পোর্ট উইলিয়াম জাহাজ। এই পোর্ট উইলিয়াম জাহাজে তারা কি করে, সেখানে আশ্রয় নেয়। সেখানেই পরিকল্পনা করে কিভাবে আবার কলকাতা ফিরে আসা যায়। তারা আবার প্ল্যান করে যে কলকাতা থেকে তো আমাদেরকে বাইর করে দিছে, বাট এখন আমরা আবার কিভাবে কলকাতায় ফিরে আসতে পারি, এটা নিয়ে তারা আবার প্ল্যান সাজাচ্ছে। হলওয়েল ওয়ার্ডস মুক্তি পেয়ে সেখানে আসে এবং এরা দুজন মুক্তি পেয়ে আবার সেই জাহাজে আসে। ইংরেজরা আবার কলকাতায় ফিরতে পারবে, তারা আবার ব্যবসা বাণিজ্য করতে পারবে। চিঠিতে আমরা এও জানতে পারি শওকত জং নবাব সিরাজের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাহলে এখানে দেখা যায় যে একটা চিঠি, সেই চিঠির মাধ্যমে দেখা যায় যে নবাব শওকত জং সে নবাব সিরাজের বিরুদ্ধে আক্রমণ করবে এবং ইংরেজরা আবার কলকাতায় তারা ঢুকতে পারবে, এরকম। তৃতীয় দৃশ্যে দেখি অমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ সবাই ষড়যন্ত্রে লিপ্ত হয় ঘসেটি বেগমের বাড়িতে। তাহলে তৃতীয় দৃশ্যে ঘসেটি বেগমের বাড়ির ঘটনা আসে, যেখানে নবাবের যে প্রধান সেনাপতি বা আমর্ত্য যারা ছিল তারা সেখানে সম্মিলিতভাবে বসে। অমিচাঁদ ছিল, রাজবল্লভ ছিল, জগৎ শেঠ ছিল, রায়দুর্লভ ছিল, এরা বসে। এরা কেন বসে? এরা বসে যে কিভাবে নবাব সিরাজকে কি করবে, ক্ষমতাচ্যুত করবে। এটা নিয়ে তারা সেখানে মিটিং বসায়, কিভাবে সিরাজকে ক্ষমতাচ্যুত করে শওকত জংকে মসনদে বসানো যায়। মসনদ বলতে সিংহাসন। তাহলে শওকত জংকে আমরা আগেই জানি, বলো তো শওকত জংকে, মনে আছে তোমাদের? বলো শওকত জংকে। শওকত জং হচ্ছে ঘসেটি বেগমের পালক পুত্র, বুঝছো বাবা? শওকত জংকে ঘসেটি বেগমের পালক পুত্র, এবং তাকে এই পালক পুত্র শওকত জংকে কিভাবে ক্ষমতায় বসানো যায় এটা নিয়ে তারা প্ল্যান সাজাচ্ছে। নবাব পরাজিত হলে কে কি সুবিধা পাবে তাই নিয়ে আলোচনা হয়, এবং নবাব যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন ভাগ বাটোয়ারা কিভাবে হবে সেটা নিয়ে তারা কথাবার্তা বলে। কিন্তু সিরাজ সেটি টের পেয়ে ঘসেটি বেগমকে বাড়িতে নিয়ে যান, ঘসেটি বেগমকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদে নিয়ে আসেন যাতে আর ষড়যন্ত্রমূলক কাজ করতে না পারে। তখন নবাব সিরাজ জানতে পারছে যে ঘসেটি বেগমের বাড়ি এটা হচ্ছে মতিঝিল প্রাসাদ। এই মতিঝিল প্রাসাদে তারা কি করে, বসে। মতিঝিল প্রাসাদে বসার পর নবাব সিরাজ সেখানে গিয়ে তাদের এই সভা সমিতি এটা ভেঙে দেয়। সেই সভা ভেঙে দিয়ে তার খালাকে সে আটক করে তার বাড়ি মুর্শিদাবাদে সে নিয়ে আসে, যাতে করে তার খালা আর এরকম কাজ করতে না পারে, বুঝছো? এইবার চল আমরা একটু কোশ্চেন সলভ করি। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে কলকাতা থেকে বিতাড়িত হয়ে ইংরেজরা কোথায় আশ্রয় নেয়। এর পরের কোশ্চেন হচ্ছে সিরাজ ঘসেটি বেগমকে গ্রেপ্তার করে কোথায় নেন। এগুলো কিন্তু পরীক্ষার জন্য আসার মতো প্রশ্ন। হ্যাঁ, কলকাতা থেকে বিতাড়িত হয়ে ইংরেজরা কোথায় আশ্রয় নেয়, এরপর হচ্ছে সিরাজ ঘসেটি বেগমকে গ্রেপ্তার করে কোথায় নেন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বুঝছো? দাও কোশ্চেন দুটো সলভ করো। ওকে, করছো? কোশ্চেন সলভ করতে দিছি, কথা বলতে বলি নাই তো, কোশ্চেন সলভ করতে দিছি। আচ্ছা, তাহলে ইংরেজরা বিতাড়িত হয়ে কোথায় আশ্রয় নেয়? পোর্ট উইলিয়াম জাহাজে। পোর্ট উইলিয়াম জাহাজে। হ্যাঁ, ক্লাস ভালো করে খেয়াল করলে না করলে এগুলো কিন্তু পারবা না। এরপর দেখো সিরাজ ঘসেটি বেগমকে গ্রেপ্তার করে কোথায় নেন? মুর্শিদাবাদে। দুইটা কোশ্চেনই পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে অনেকবার আসছে। এরপর দেখো দ্বিতীয় অঙ্কে যাই। তাহলে প্রথম অঙ্কে 3টা দৃশ্য মনে আছে? প্রথম অঙ্কে কয়টা দৃশ্য? 3টা দৃশ্য, হিসাব রাখো কিন্তু।
প্রথম অঙ্কে তিনটা দৃশ্য, হ্যাঁ মনে রেখো। আচ্ছা এইবার দেখো, এরপর দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। নবাব তার প্রধান প্রধান আমর্ত জগৎ শেঠ, মীর জাফর, রাজবল্লভ, রায়দুল্লভকে দরবারে ডাকেন। ইংরেজ কুটিয়ার লবণ ব্যবসায়ীর স্ত্রীকে পাশবিক অত্যাচার করে মেরে ফেলে তাকেও নির্যাতন করে। এটি কেন ঘটলো তা জানতে চাওয়ার জন্য। এখানে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা একটু বলি। সেই ঘটনাটা আমরা দেখি যে ইংরেজ এবার তার রাজপ্রাসাদের যারা মন্ত্রী আছে তাদের সবাইকে ডাকলো, ডেকে বলল তার অঞ্চলে এক লবণ ব্যবসায়ী ছিল, সেই লবণ ব্যবসায়ীকে ইংরেজরা মারধর করছে এবং তার স্ত্রীকে পাশবিক নির্যাতন করে তার স্ত্রীকে মারছে। এইটার জন্য নবাব সিরাজ রাজ্যের সবাইকে, তার প্রাসাদের মন্ত্রিসভা সবাইকে ডাকলো যে কেন এটা ঘটছে। এখন প্রশ্ন হলো ইংরেজরা কেন লবণ ব্যবসায়ীকে মারছে? ইংরেজরা তখন লবণ ব্যবসা করতো। কিরকম লবণ ব্যবসা করতো? ধরো বাঙালি যারা লবণ চাষি ছিল, এদের কাছে লবণের কেজি কিন্তু 2 টাকা করে। তো 2 টাকা করে ধরো, একজনকে বললো আপনার কাছে কয় কেজি আছে, সে বললো আমার কাছে 50 কেজি আছে। তো 2 টাকা করে ধরো 50 কেজি সব তার কাছ থেকে নিয়ে নিত। নিয়ে এবার সবার থেকে যখন লবণ নিয়ে নিত তখন তো লবণ আর কারো কাছে নাই। এখন তারা লবণ কি করতো, 2 টাকা দিয়ে কিনে তারা 5 টাকা দিয়ে লবণ বিক্রি করতো। এইভাবে তারা লবণ ব্যবসা করতো। তারা একসাথে সবার থেকে যা লবণ আছে সব কিনে ফেলতো। যে আপনার কাছে কয় কেজি আছে, তোমার কাছে কয় কেজি আছে, আমার কাছে 2 বস্তা আছে, আমার কাছে 5 বস্তা আছে, সবার থেকে নিয়ে নিত। নিয়ে নিলে লবণ তো আর নাই, লবণ তো খালি ইংরেজদের কাছে আছে। এখন মানুষ বাধ্য হয়ে তাদের কাছ থেকে বেশি টাকা দিয়ে কিনতো। তো নবাব সিরাজ তখন লবণ চাষি যারা আছে তাদেরকে নিষেধ করে দিল, যত টাকাই দেখ রাজ্যের কেউ ইংরেজদের কাছে লবণ বিক্রি করতে পারবে না। ওই লবণ ব্যবসায়ী ইংরেজরা আসার পর যখন বিক্রি করে নাই তখন তার স্ত্রীকে পাশবিক নির্যাতন করছে। তখন নবাব সিরাজ এটা জানার পর সে খুব কষ্ট পেল এবং তার রাজ্যের মন্ত্রিসভা সবাইকে ডাকলো, ডেকে বললো যে এটা কেন হয়েছে। এই জন্য নবাব সিরাজ নিজেকে দায়ী করলেন। মূলত তার উদ্দেশ্য ছিল যাদের পরামর্শে ইংরেজ লবণের ইজারা দিয়েছিল এবং যাদের উপর এসব দেখাশোনার ভার ছিল তাদের অবগত করা, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় ভবিষ্যতে নবাবের পক্ষে কাজ করবে। সবাইকে ডাকছে, ডেকে নবাব বললো যে এটা আমার দোষ, আমার রাজ্যে একজন লবণ ব্যবসায়ীর স্ত্রীকে এভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে, এই দোষ আমার। কিন্তু নবাবের টার্গেট ছিল যে সবাইকে বুঝানো। তখন সবাই নবাবের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা কখনো আর নবাবের বিপক্ষে কোনো কাজ করব না। ওকে, এরপর দেখো দ্বিতীয় দৃশ্যে দেখতে পাই দরবারে নবাব জগৎ শেঠ, মীর জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ অপমান করায় এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য মীর জাফরের আবাসে মন্ত্রিসভায় যোগ দিয়ে ষড়যন্ত্র করতে থাকে। তাদের পরিকল্পনা বাস্তবায়নে ইংরেজরা কিভাবে হাত করা যায় সে আলোচনা হয়। যেভাবে হন মসনদে বসতে চায় মীর জাফর, ঠিক আছে, মীর জাফর। তো এবার নবাব সিরাজ যখন বসছে তখন তাদেরকে একটু অপমান করছে, তারা কেন নবাবের বিপক্ষে কাজ করে, এটা আবার তাদের খুব লাগছে, তাদেরকে অপমান করছে। তো সেই সবাই তারা নবাবের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা নবাবের পক্ষে কাজ করবে, কিন্তু এরপরেই তারা আবার নবাবের বিপক্ষে কাজ করা শুরু করে। তো তৃতীয় দৃশ্যে আমরা দেখি যে ষড়যন্ত্র চূড়ান্ত করার লক্ষ্যে মিরনের বাসায় একত্র হয় ষড়যন্ত্রকারীরা। এবার তারা মিরনের বাসাতে তারা কি হয়, সবাই একত্রিত হয়। রায়দুল্লভ সভা শুরুর পূর্বেই মিরনের কাছে এসে তার দাবি পেশ করে চলে যায়। কিছুক্ষণ পরে ক্লাইভ হোয়াটস হাজির হয় 2টি দলিল নিয়ে। এই 2টো দলিলের ভিতরে একটা আসল দলিল ছিল আর একটা কিন্তু নকল দলিল ছিল, বুঝছো। নবাবের পরাজয়ের পরে কে কি পাবে তা নিশ্চিত হয় দলিলের মাধ্যমে। দলিলে লেখা থাকে যে নবাব যখন বিতাড়িত হবে তখন কে কোনটা পাবে। দলিলে এটি স্পষ্ট হয় যে মীর জাফরের নামে রাজা হলেও শাসন চলবে ইংরেজ কোম্পানি, অর্থাৎ মীর জাফর মাত্র নামে রাজা হবে। যেমন আমাদের বাংলাদেশে মনে করে যে প্রধানমন্ত্রী হবে নামে প্রধানমন্ত্রী, দেশ চালাইবে ইন্ডিয়া। তো তখন এটা কি যে মীর জাফর তখন নামে রাজা হবে কিন্তু দেশ আসলে প্রকৃত অর্থে শাসন করবে কারা, ইংরেজরা। এরকম কথাবার্তা হয়। সভা শেষ হলে মোহনলাল সেখানে পৌঁছে দেখলো কাউরি কোনো খোঁজ পেল না। মোহনলালকে মনে আছে নবাবের পক্ষের সেনাপতি, সে সেখানে যায় কিন্তু গিয়ে দেখো ততক্ষণে তাদের সভা শেষ। ওকে, এবার আসলে আমরা কোশ্চেন সলভ করি। 2টি দলিল তৈরি করে কে? এক। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ইংরেজরা কাদের উপর অত্যাচার করতো বলতো?
দ্রুত। হ্যাঁ, হত্যা করেছিল লবণ চাষির বউকে। পোর্ট উইলিয়াম দুইটাই বলে, একটা দিলেই হবে, প্রবলেম নাই। আচ্ছা, আর মনে রাখবা লবণ বানানে কিন্তু মূর্ধন্য না হয়, এই যে সবাই দিচ্ছ। হ্যাঁ, তাহলে ইংরেজরা কাদের উপর অত্যাচার করতো? অনেকের উপর অত্যাচার করতো। স্পেসিফিক এই কোশ্চেনটা আসলে স্টুডেন্টরা তোমরা একটু বেশি মানে দ্বিধান্বিত হয়ে যায়। এটা হচ্ছে লবণ চাষীদের। হ্যাঁ, লবণ চাষীদের। ওকে, আর দুটি দলিল তৈরি করে হচ্ছে ক্লাইভ, দুটি দলিলকে তৈরি করে ক্লাইভ তৈরি করে। ওকে, তাহলে দ্বিতীয় অঙ্কে আমাদের দ্বিতীয় অঙ্কেও দৃশ্য ছিল কয়টা? 3টা, মনে রাখো। হ্যাঁ, আচ্ছা, এই কোশ্চেনটার আনসার অনেকেই তো দেখি যে ভুল করছো। এই যে এই কোশ্চেনটার আনসার এখানে তো দেওয়া আছে, এই যে ক্লাইভ ও ওয়াটস। হ্যাঁ, এখানে অনেকে ওয়াটসের নামও দিতে পারো, বাট আসলে দুটি দলিল প্রকৃত অর্থে তৈরি করছে ক্লাইভ। একজন যখন চাইছে তখন অবশ্যই ক্লাইভের নাম দিতে হবে। এরপর দেখো তৃতীয় অঙ্ক বলছে লুৎফুন্নেছার কক্ষে লুৎফা আমিনা বেগম উপবিষ্ট। লুৎফুন্নেছা মুর্শিদাবাদে তাদের যেই ঘর আছে, প্রাসাদ আছে, সেখানে লুৎফা অর্থাৎ নবাবের স্ত্রী আর নবাবের মা উপবিষ্ট, সেখানে আছেন। ঘসেরি বেগম উপস্থিত হয়ে তার ক্ষোভ প্রকাশ করতে থাকলে সিরাজ সেখানে এসে খালাকে জানায় তিনি গৃহবন্দী। যখন তার খালাকে যখন ঘসেরি বেগম এসে যখন কথা শোনাচ্ছে তার বোনকে এবং বোনের ছেলের বউকে, নবাব সিরাজের স্ত্রীকে, তখন সিরাজ এসে তাকে সতর্ক করে দেয় যে তুমি কিন্তু গৃহবন্দীর আচরণ এমন হয় না, এটা বুঝেছে। কক্ষ থেকে আমিনা আর ঘসেরি বেরিয়ে গেলে হ্যাঁ, সিরাজ তার নিজের অসহায়ত্বের কথা ব্যক্ত করে লুৎফুন্নেছার কাছে তার নিজের অসহায় ব্যক্ত করে। পরে মোহনলাল খবর শুনে লুৎফার অনুরোধ উপেক্ষা করে নবাব বেরিয়ে যায়। তখন মোহনলাল নবাবকে ডেকেছে, মোহনলাল এসেছে এটার জন্য। দ্বিতীয় দৃশ্যে দেখি রাত দ্বিপ্রহরে সিরাজের শিবিরে মোহনলাল এসে জানায় যুদ্ধের প্রস্তুতি শেষ, অর্থাৎ যুদ্ধ হবে। মোহনলাল হচ্ছে নবাবের পক্ষের সেনাপতি, যুদ্ধের প্রস্তুতি মূলত শেষ। ইংরেজ সৈন্য লক্ষ্যবাগে আশ্রয় নিয়েছে। তাহলে ইংরেজ সৈন্যরা কোন জায়গাতে আশ্রয় নিয়েছে? লক্ষ্যবাগে। তাদের সৈন্য সংখ্যা 3000, খুব ইম্পর্টেন্ট। তাহলে ইংরেজদের সৈন্য কত? 3000। নবাবের পক্ষের সৈন্য 50,000। জাস্ট গেস করো, ইংরেজদের পক্ষে 3000 সৈন্য, নবাবের পক্ষে সৈন্য কত? 50,000। নবাবের সন্দেহ মির্জাফর রায়দুল্লাহ ইয়া লুৎফারের সৈন্য যুদ্ধে দিবে কিনা। নবাবের পক্ষে 50,000 সৈন্য হলেও এখানে কথা আছে, এই সৈন্যরা কিছু মির্জাফরের আন্ডারে, কিছু রায়দুল্লভের আন্ডারে। এই মির্জাফর যদি কমান্ড না করে যুদ্ধ করার জন্য, তাহলে তার আন্ডারে যে সৈন্যরা আছে এরা যুদ্ধ করবে না। অর্থাৎ একজন সেনাপতির আন্ডারে অনেক সৈন্য থাকে, তো মূল সেনাপতি যদি কমান্ড যদি না করে তাহলে ওই সৈন্যরা যুদ্ধ করবে না। নবাব এটা নিয়ে চিন্তিত যে আমার তো সৈন্য অনেক, কিন্তু যারা সেনাপতি আছে, প্রধান সেনাপতি, তারা আসলে যুদ্ধ করার জন্য সৈন্যদেরকে কমান্ড করবে কিনা সেটা নিয়ে নবাব সিরাজ কনফিউজড। আচ্ছা, এরপর দেখো আর ইয়ার লুৎফা সৈন্য যুদ্ধে দিবে কিনা। হ্যাঁ, প্রহরীরা ওমর বেগের ভাই, ওমর বেগ হচ্ছে মীর জাফরের গুপ্তচর, এটা মনে রাখবা। হ্যাঁ, ওমর বেগ হচ্ছে মীর জাফরের গুপ্তচর, আর নবাবের গুপ্তচর হচ্ছে রাইসুল জুহালা। ওকে, প্রহরীরা ওমর বেগের ভাই কোমর বেগকে বন্দী করে এবং সিদ্ধান্ত নেয় কাল যুদ্ধ শেষ হলে তাকে মুক্তি দিবে। এরপর দেখো তৃতীয় দৃশ্য দেখো, যুদ্ধের প্রথম প্রহরে নবাবের পক্ষে জয়ের সম্ভাবনা থাকলেও পলাশীর যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি মীর জাফর যুদ্ধে অংশগ্রহণ না করলে এবং নৌবে সিং, বদরে আলী, মীর মর্দান নিহত হলে যুদ্ধে সিরাজ পরাজিত হয়। প্রথম দিকে নবাব সিরাজ জিতে যাচ্ছে, কিন্তু নবাব সিরাজের সেনাপতি, প্রধান সেনাপতি মীর জাফর যুদ্ধে অংশগ্রহণ করেনি, সে যুদ্ধ করেনি এবং তার আন্ডারে যে সৈন্য আছে তাদেরকে যুদ্ধ করতে নিষেধ করেছে। ফলে নবাবের পক্ষের যারা ছিল নৌবে সিং, বদরে আলী, মীর মর্দান, তারা আসলে নিহত হয়েছে বা মারা গেছে। মোহনলালের পরামর্শে সিরাজ দেহরক্ষী নিয়ে রাজধানী মুর্শিদাবাদে যায় শক্তি সঞ্চয় এবং সৈন্য সংগ্রহের জন্য। এবার নবাব সিরাজ মুর্শিদাবাদ সে কি করে, রাজধানী মুর্শিদাবাদের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে আবার পুনরায় যুদ্ধ করবে, আবার সে জনবল রেডি করবে, যুদ্ধের জন্য আবার সে সৈন্য রেডি করবে, এই নিয়ে সে চলে যায়। যখন মীর জাফর ক্লাইভ নবাব সিরাজে উপস্থিত হয় তখন দেখি সিরাজ নেই। হ্যাঁ, শেষে নারায়ণ সিং ক্লাইভের হাতে নিহত হয়। নারায়ণ সিংকেও ক্লাইভ মেরে ফেলেছে। নারায়ণ সিংকে নবাবের পক্ষের গুপ্তচর। চতুর্থ দিশে আমরা দেখি দরবারে নবাবের ডাকে সাড়া দিয়ে সাধারণ জনগণ উপস্থিত হলে নবাব তাদের সাহস যোগায় প্রতিরোধ করার জন্য।
মুর্শিদাবাদে গিয়ে নবাব সবাইকে ডাক দেয় যে আপনারা আসুন, ইংরেজরা আমাদের দেশ দখল করতেছে, এখন সবাইকে প্রতিহত করতে হবে, না হলে আমাদের এই ভারতবর্ষ ইংরেজদের কবলে চলে যাবে। এই বলে গ্রামবাসী সবাইকে, রাজ্যের সবাইকে তিনি অনুপ্রাণিত করে যুদ্ধ করার জন্য। তিনি রাজকোষ খুলে দেন এবং নবাব সিরাজ রাজকোষ খুলে দেন যে আপনাদের যা যা লাগে আপনারা নিয়ে যান, কিন্তু এই মুহূর্তে আপনারা যুদ্ধ করে ইংরেজদেরকে প্রতিহত করেন। কিন্তু তারা শেষে অর্থ নিয়ে পালিয়ে যায়, এমনকি তার শ্বশুর, অর্থাৎ ওই যে তার শ্বশুরের রিস্কা আগেই বলছি, সে নিজেও কি করে, ওই যে নবাব যে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, কিন্তু সে নিজেও সৈন্য দেয় না। খালি দরবারে আসে লুৎফা, সে পরামর্শ দেয় এখন বসে না থেকে বিদ্রোহীদের শাস্তি দিতে হবে, নবাবের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা। এই জন্য তারা পাটনার উদ্দেশ্যে যাত্রা করে। এবার মুর্শিদাবাদ থেকে যখন দেখে যে আর কোনো উপায় নাই, তখন তারা পাটনার উদ্দেশ্যে চলে যায়। এরপর দেখো ইংরেজ সৈন্যরা কোথায় আশ্রয় নেয়। এরপর হচ্ছে নবাব ও ইংরেজের সৈন্য যথাক্রমে কত। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ওকে, বলো তো, তাহলে দুটো কোশ্চেন আনসার করো তো, যে ইংরেজ সৈন্যরা কোথায় আশ্রয়। ওকে, বুঝছো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। নবাব ও ইংরেজদের সৈন্য যথাক্রমে, তাহলে নবাবের সৈন্য কত বলতো? 50,000, ঠিক আছে, কমা, আর ইংরেজের হচ্ছে 3,000। এই কোশ্চেন অনেকবার পরীক্ষাতে আসছে। আর এটা হচ্ছে কি, ইংরেজ সৈন্যরা কোথায় আশ্রয় নেয়? লক্ষ্যবাগে আশ্রয় নেয়। এখানে আশ্রয় নেয় বলতে ওই যে যুদ্ধের পূর্বে কোথায় আশ্রয় নেয় ওটা বুঝাইছে। এরপর দেখো চতুর্থ অঙ্ক, তাহলে মনে আছে প্রথম অঙ্কে 3টা দৃশ্য, পরের অঙ্কে 3টা দৃশ্য, 6টা দৃশ্য, আর তৃতীয় অঙ্কে 4টা দৃশ্য ছিল, 10টা দৃশ্য, তাই না? তাহলে এইবার দেখো আমাদের চতুর্থ অঙ্কের দৃশ্য সংখ্যা কত? চতুর্থ অঙ্কে আমাদের দৃশ্য আছে কয়টা? 2টা, শেষ, মোট 12টা দৃশ্য। আচ্ছা, এবার দেখো আমরা দেখি প্রথম দৃশ্যে, চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে নতুন নবাব মীর জাফর দরবারে হাজির হলে আমর্তগণ মসনদে বসার অনুরোধ করলে সে অপেক্ষা করে ক্লাইভের জন্য। এবার নবাব মীর জাফর এবার ক্ষমতায় বসবে। দেখো মজার ব্যাপার, দেখো মীর জাফর তো এখন নবাব, সে তো ক্ষমতায় বসবে, সে কি কারো পারমিশন নিয়ে ক্ষমতায় বসতে হবে? না, কিন্তু সে বসে থাকে, তার আব্বা ক্লাইভ আসবে, তার আব্বা এসে তাকে হাত ধরে বসাবে। এরপর খেয়াল করো, ক্লাইভ এলে তার হাত ধরে মসনদে বসে। তাহলে একজন নবাব যখন আরেকজনের জন্য অপেক্ষা করে যে সে আসলে, আমার বাপ আসলে আমি তার হাত ধরে ক্ষমতায় বসবো, সিংহাসনে বসবো, তাহলে বলো তার থেকে ভালো কিছু আশা করা যায়? যায় না। ক্লাইভ উমিচাঁদ পাগলের মতো দরবার উপস্থিত হয় টাকার জন্য, তা অস্বীকার করে। ওই যে বলছে 2টা নকল দলিল বানাইছে, ওই নকল দলিলে বলছে যে মীর জাফর, নবাব সিরাজ পরাজিত হলে উমিচাঁদ টাকা পাবে, কিন্তু ওইটা নকল দলিলে ছিল, আসল দলিলে উমিচাঁদের নামই ছিল না। উমিচাঁদ মূলত দুই মুখী ছিল, টাকার জন্য সে একবার নবাবের পক্ষেও কাজ করতে রাজি, ইংরেজের পক্ষেও কাজ করতে রাজি, অর্থলোভী ছিল সে, বুঝছো? মীর জাফর সংবাদ পাই সিরাজ ভগবান গোলায় ধরা পড়েছে। ভগবান গোলা নামে একটা জায়গা ছিল, সেই জায়গাতে নবাব সিরাজ ধরা পড়ছে। সিদ্ধান্ত হয় সিরাজকে জাফরগঞ্জ কয়েদখানায় বন্দী রাখতে হবে। ক্লাইভ মিরনকে পরামর্শ দেয় আজ রাতেই সিরাজকে হত্যা করতে হবে। আর মাত্র 10,000 টাকার লোভে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেছে। মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। মোহাম্মদী বেগ হত্যা করে কত হাজার টাকার জন্য? 10,000 টাকার জন্য। এখানে ক্লাইভ মূলত মীর জাফরের ছেলে যে মিরন আছে, মিরনকে তাকে নানাভাবে উৎসাহিত করে। মিরন আবার লুৎফার প্রতি দুর্বলতা তার কাজ করতো, তখন তাকে বলছে দেখো তুমি যদি নবাব সিরাজকে যদি হত্যা করো তাহলে লুৎফা তোমার, লুৎফা কার? তোমার। এভাবে তাকে যখন মানে লুৎফার প্রতি যখন তার মধ্যে আকর্ষণ তৈরি করে দিছে, তখন সে নিজে হত্যা করতে না পেরে সে মোহাম্মদী বেগকে ভাড়া করলো। আর মোহাম্মদী বেগ সে কি করলো? সে মোহাম্মদী বেগ সিরাজের বাপে তাকে নিজের পুত্রের মতো, সন্তান মতো মানুষ করছে। সেই মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার বিনিময়ে তার নিজের ভাইকে সে কি করছে? হত্যা করছে। ওকে, আচ্ছা। এরপর দেখো দ্বিতীয় দৃশ্যে, দেখো রাতে সিরাজ কারাগারে বন্দী অবস্থায়, এমন সময় মিরন ও মোহাম্মদী বেগ প্রবেশ করে। মিরন জানায় তার নানা অপরাধের জন্য নবাব তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মোহাম্মদী বেগ আগে লাঠি দিয়ে আঘাত করে, তারপর ছুরি মেরে সিরাজকে হত্যা করে। তো এরপর দেখো সিরাজউদ্দৌলা নাটকে কয়টি দৃশ্য অঙ্ক আছে? খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মীর জাফর মসনদে বসতে কার জন্য অপেক্ষা করে বলতো?
দ্রুত। ওকে, তাহলে বলো তো কি হবে যে সিরাজউদ্দৌলা নাটকে কয়টি দৃশ্য, তাহলে কয়টি দৃশ্য? 12টি দৃশ্য। কয়টি অঙ্ক? 4টি অঙ্ক। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এটা হচ্ছে ক্লাইভের জন্য সে অপেক্ষা করে। হ্যাঁ, ক্লাইভ। ওকে, এবার চলো আমরা একটু বোর্ডের কোশ্চেনগুলো একটু দেখি যে বোর্ডের কোশ্চেনগুলো আমরা আসলে পারি কিনা, কতটুকু পারি আমরা বোর্ডের কোশ্চেনগুলো দেখার জন্য ট্রাই করি। ওকে, সো আমাদের প্রথম কোশ্চেন, এটা আসছে রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 2017। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। স্বার্থপর ক্লডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে। তাহলে আবার খেয়াল করে দেখো, তাহলে এখানে স্বার্থপর কে? ক্লডিয়াস। সে রানীর সাথে হাত করে এবং সে হ্যামলেটকে হত্যা করে। তাহলে বুঝতে পারতেছো উদ্দীপকের রাজা হ্যামলেট সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তাহলে দেখো, হ্যামলেটকে হত্যা করছে, তাহলে বলো তো এই ক্যারেক্টারগুলোর ভিতরে কাকে হত্যা করা হয়েছে? বলো, কাকে হত্যা করা হয়েছে? উত্তর কি হবে? সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো সিলেট বোর্ড 2017-তে আসছে, আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী জনগণের উপর ব্যাপক নির্যাতন চালায়, বাড়িঘর পুড়িয়ে দেয়, মা বোনদের সম্ভ্রম হানি করে এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। তাহলে এখানে পাকিস্তানি হানাদাররা যে নির্যাতন করে সেই জিনিসটা এখানে উঠে আসছে। ফাইন, ভেরি গুড। এবার বলছে উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকে কোন দিকটি ধারণ করে? নবাব বাহিনীর কর্মকাণ্ড, মির্জাফরের কুটিলতা, ঘসিটি বেগমের কুটিলতা, ইংরেজদের বর্বরতা। তাহলে বলো তো কোনটা হবে? তাহলে উত্তর হচ্ছে এখানে দেখো পাকিস্তানি হানাদারদের যে নৃশংসতা, নির্যাতন, সেটা ফুটে উঠছে। তাহলে ইংরেজদের বর্বরতার বিষয়টা এটার সাথে মিলে, তাই না? তাহলে উত্তর হচ্ছে ডি। অমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? এই কোশ্চেনটা আমি কিন্তু পড়াইছিলাম, মনে আছে তোমাদের ভাইয়া? মনে আছে? তাহলে বলো তো যে অমিচাঁদ কোথা থেকে বাংলা, আমি কিন্তু আবার বলছি নাটক কিন্তু অনেক বড়, বাট এমসিকিউর জন্য দেখো আমি কিন্তু অলরেডি বোর্ডের এমসিকিউ সলভ করাচ্ছি। পারতেছো? একেবারে সব পারবা এরকম না, বাট একটু ভালো করে পড়লে সবই পারবা। বাট সিকিউ লেখার জন্য 100 ক্লাস, এটা অল্প, বাট যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এটা আয়োজন, এর বেশি না। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এরপর আসে উত্তর কি হবে? উত্তর হচ্ছে লাহোরে। উত্তর কি হবে? লাহোরে। ওকে, আচ্ছা, এরপর দেখো নবাব সিরাজউদ্দৌলাকে কে কয়েদখানে হত্যা করেছিলেন? মিরন, ক্লাইভ, মোহাম্মদ বেগ, মির্জাফর। কি হবে বলো? তাহলে কি হবে বলো তো? উত্তর হচ্ছে মোহাম্মদ বেগ। ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো মোহাম্মদ বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল কেন? ব্যক্তিগত শত্রুতার কারণে, নবাবের পক্ষে ক্ষোভ থাকায়, স্বার্থপরতা ও লোভের কারণে, নবাব তার ক্ষতি করেছিল বলে। এটা হচ্ছে স্বার্থপরতা ও লোভের কারণে, ওই যে টাকার কারণে, বুঝছো? তো বুঝতে পারতেছো? আচ্ছা, এরপর দেখো চট্টগ্রাম বোর্ড 2017, এতিম ফারুককে রাস্তা থেকে শিশু অবস্থায় কুড়িয়ে নিয়ে বড় করেছে গণেশের বাবা। আচ্ছা, অথচ ফুটবল খেলতে গিয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে গণেশকে কুপিয়ে হত্যা করলো। এটা কিছু হইলো? কথা কাটাকাটি হলো নাকি হত্যা করলো? আচ্ছা, তাহলে তাহলে গণেশকে কুপিয়ে হত্যা করছে ফারুক, অথচ ফারুককে কি করছে? ফারুককে কুড়িয়ে আনছে। ঘটনা কার সাথে মিলে বলো? ঘটনা মোহাম্মদ বেগের সাথে মিলে, তাই না? তাহলে উদ্দীপকে ফারুক চরিত্র নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে বলো তো? কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? ডেফিনেটলি মোহাম্মদ বেগ। সিরাজউদ্দৌলা নাটকের কোন দিকটি উদ্দীপক উপস্থিত? রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, সহনশীল মনোভাব, কৃতজ্ঞতা। তাহলে বলো তো? তাহলে কি হবে? উত্তর হবে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মানে কি বুঝতে হবে জিনিসটা। দুঃখিত। আচ্ছা, এইবার আসো। তাহলে
উত্তর হচ্ছে কৃতজ্ঞতা। শোনো, উপকারের উপকার স্বীকার করেছে, এটাকে বলে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা হচ্ছে উপকারের উপকার অস্বীকার করেছে। তাহলে বাবা খেয়াল করে দেখো, মোহাম্মদী বেগ কিন্তু তাকে ছোটবেলায় কুড়িয়ে আনছে, লালন পালন করছে, সে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করে না, তার মানে হচ্ছে কৃতজ্ঞতা। আচ্ছা এইবার দেখো, চট্টগ্রাম বোর্ড 2023, স্বাধীনতার মহান নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটা এনার আসবে না। এদেশের কিছু বিপদগামী সেনা সদস্য নির্মমভাবে হত্যা করছে। ভেরি গুড। তাহলে দেখো, উদ্দীপকে সেনা সদস্যের আচরণ সিরাজউদ্দৌলা নাটকে মির্জাফরের কোন বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ? বিশ্বাসঘাতকতা, রাষ্ট্রদ্রোহিতা, রাজানুগত, প্রজা নিপীড়ক। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি? বিশ্বাসঘাতকতা। জাতির পিতার সাথে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজের চরিত্রের সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য দেশপ্রেম, উদারতা, বিশ্বাসঘাতকতা। উত্তর হচ্ছে প্রথম দুইটা, কারণ সিরাজ তো বিশ্বাসঘাতকতা করে না, বরং তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আচ্ছা এরপর দেখো, আমি চিরকাল ইংরেজদের বন্ধু, উক্তিটি কার? উত্তর হচ্ছে অমিচাঁদের। এই উক্তিটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। ঠিক আছে, এত বেশি বুঝো কেন? আমি ফোনে কথা বলছি, কে ফোন করছে তুমি জানো? ভাবি গল্প, ভাবি কই থেকে আইবো? ভাবি কই থেকে আইবো? বুঝলাম না ভাই, আমি ফোনে কথা বলছি, ফোনে তো গুরুত্বপূর্ণ একটা কল আসছে, ধরো ভাবি আছে তোমাদের, তাই বলে এটা আমি কি ক্লাসে কি ফোন ধরবো? তার গুরুত্ব যদি থেকেও থাকে, তোমাদের থেকে তো বেশি না, তোমরাই তো ফার্স্ট প্রায়োরিটি আমার, নাকি? তো তোমাদের ক্লাসে তার ফোন ধরবো যদি থাকে, নাই যদি থাকে, তারপরেও তো এটা হবে না। তোমরা কিভাবে বুঝলে? না আমি না বুঝি না, আমি এখনো বিয়ে শাদী করি নাই, এখনো হয় নাই, এখনো করি নাই, করব খুব শীঘ্রই। তা আমার বাড়িতে সবাই জানে আমি বিয়ে করে ফেলেছি ঢাকাতে, আমার গ্রামের বাড়িতে সবাই জানে আমি ঢাকাতে বিয়ে করে ফেলেছি। একমাত্র আমি এবং আমার ফ্যামিলির মানুষজন জানে যে তানভীর এখনো বিয়ে করে নাই। বাকি গ্রামের মোটামুটি সব ঘরে একদম, মানে 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই জানে তানভীর বিয়ে করে ফেলেছে। ইভেন মানে বিয়ে পর্যন্ত তো আছে, এটা আরো অনেক দূর গড়াই গেছে না। এখন আমি যদি বিয়ে করি, তো আমি বউ নিয়ে গ্রামে যাইতে সমস্যা কি? মানুষ বলে গ্রামের মানুষ সহজ সরল, যেই লোক এই কথা কয় গ্রামের মানুষ সহজ সরল, ওই লোক নিজেই সহজ সরল। কারণ কোন সহজ সরল মানুষ গ্রামের লোককে আবার সহজ সরল বলতে পারে না। কথা বুঝতে পারছো? খুবই 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 যন্ত্রণা, বুঝছো? মানে গ্রামের মানুষ ভালো, কিন্তু অনেক বেশি বুঝে, অনেক বেশি বুঝে, বুঝছো? কইলাম না যে আমার, মানে আমি জানি না, আমার মা বাপ মা জানে না যে, আমার বাপ মার কথা এসে গিয়ে তুই কারে পছন্দ করস, তুই মাইয়া লইয়ান, সমস্যা নেই, আমরা রাজি আছি। তুই মাইয়া লইয়ান, মাইয়া কালা হোক ধলা হোক যাই হোক লইয়ান, বিয়ে করে লইয়ান, আমরা রাজি। ঠিক আছে, তা আমার ওই খালি বাড়ির মানুষজনই জানে যে আমি বিয়ে করে আছি। কি যে মানে কোথায় বাস করি, কোথায় যাব, বুঝছো? খুবই কষ্টে আছি, খুবই কষ্টে। আর একটা মজার ঘটনা, আজকে আমাকে এই যে সন্ধ্যার পরে এক আন্টি কল করছে। তো কল করে বললো যে আমি আপনার একটা ক্লাস দেখছি, আমার মেয়ে ক্লাস করতেছে, তো আমি আপনার ক্লাস দেখছি। তো আমি বললাম জি বলেন, কি ক্লাস, কি দেখলেন? পরে বললো যে আপনি ক্লাসে বলছিলেন যে আপনি নাকি বিয়ের অনেক ঘটকালি করেন, অনেক আপনার স্টুডেন্টদের নাকি বিয়ে দিয়ে দিছেন আপনি নিজে। তো দিছি, কথা সত্য। অনেক স্টুডেন্ট যখন দেখি মেয়ে, অনেক স্টুডেন্ট থাকে না অফলাইনের, অনলাইন তো তোমাদেরকে ওরকম চিনি না, তো দেখি যদি মনে হয় না মেয়ে ভালো, ওরকম পরিচিত ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন থাকলে বা পরিচিত থাকলে বিয়ের জন্য যখন বলে, তো বলি, দেখাই দিই আর কি, বিয়ে ওরকম ওরকম হয়ে যায়। তো আন্টি ওই কথা শুনছে, তো বলো যে বাবা আমার তো একটা মেয়ে আছে ফাইনাল ইয়ারে পড়ে অনার্স, একটু তুমি যদি একটু দেখতা তাহলে হয়ে যেত, আমি তোমার সিভিটা দিই, বুঝছো? তো এরকমও অনেক ঘটনা ঘটে, আজকের ঘটনা আর কি। আচ্ছা আসো, এরপর দেখো, সিরাজের পতন কে না চায়, সংলাপটি কার? এরকম উক্তিগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। উত্তর হচ্ছে এটা হচ্ছে ঘসিটি বেগমের। এরপর দেখো, রাইসুল জুহালা কে ছিলেন? নবাব সিরাজের প্রধান গুপ্তচর, মির্জাফরের সহযোগী সৈনিক, ইংরেজদের পক্ষের গুপ্তচর, ঘসিটি বেগমের পালিত পুত্র। বলো তো কি হবে? বুঝছো? আচ্ছা হ্যাঁ,
ভাই আন্টির ঘটনা দেখতে, দেখানো লাগবে না, দেখাইলে তোমাদেরকে এরকম অনেক কিছু দেখাইতে পারে, কিন্তু এগুলো দেখাইলে না তোমরা বললো যে ভাই এগুলো আপনার পার্সোনাল বিষয়, এক একজন এক এক মন্তব্য করবে, বাট জিনিসগুলো খুব ফানি, মানে এমন এমন আজকে একটা ভয়েস আসছে আমার হোয়াটসঅ্যাপে, তো ওইটা তোমাদেরকে এখন শুনাইতে পারি, বাট মানে কার কেমন রিয়াকশন হয় যেহেতু জিনিসটা আর কি, তো ওই জন্য আর দেখাইলাম না। ওরকম অনেক অনেক ঘটনা ঘটে, বুঝছো। তো যাই হোক, আসো উত্তর হচ্ছে কি সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। এরপর দেখো অমিচাঁদ এ যুগে সেরা বিশ্বাসঘাতক, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ক্লাইভের। উক্তিগুলো কিন্তু এই ঘুরে ফিরে এই উক্তিগুলো পরীক্ষাতে আসে। আচ্ছা, সিরাজের বিরুদ্ধে ঘসলি বেগমের আক্রোশের কারণ কি? সিরাজের বিরুদ্ধে ঘসলি বেগমের আক্রোশের কারণ এইবার বাড়িতে গেছি আর আমার আন্টি বলে যে বিয়ে কেন করস না, তোর কি কোনো মানা আছে? ওই তুই যারে খুশি তারা বিয়ে কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিদেশি কালা ধলা যা পারস বিয়ে করে লই আন, আমরা তো মাইনে নিব। আমি সি এটা কোন ধরনের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন বিয়ে করতে যাবো? বুঝছো, মানে তাদের কষ্টের জায়গাটা ফিল করতে পারতেছো তোমরা, কোন পর্যায়ে গেলে আসলে তারা এই কথা বলে। তো এখন আমি এই যে তোমরাও দেখি জানো যে আমি বিয়ে করে এলাইছি, ভাবি আছে কল করলে, খালি আমি জানি না। তাহলে উত্তর হচ্ছে রাজনৈতিক প্রাধান্য লাভ। সিরাজের বিরুদ্ধে ঘসলি বেগমের আক্রোশের প্রধান কারণ রাজনৈতিক প্রাধান্য লাভ। ওই যে নবাব সিরাজকে সে রাজমাতা হবে, এটাই মূলত। ওকে, সিরাজের প্রধান গুপ্তচর কে ছিল? এটা তো আমরা অলরেডি সলভ করছি, নারায়ণ সিং বা রাইসুল জোহালা। নবাব সিরাজের রাজধানী ফিরে এলেন কেন? নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? নিজ প্রাণ বাঁচাতে, অর্থাৎ যখন সে দেখলো পরাজয় নিশ্চিত তখন সে কেন ফিরে আসছে? নিজের প্রাণ বাঁচাতে, প্রাসাদ সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতে, পুনরায় যুদ্ধ করতে। উত্তর হচ্ছে নিজ প্রাণ বাঁচাতে মূলত চলে আসছে। যদি এক্স্যাক্টলি এই কোশ্চেনটার আনসার এটা হয় না, এটাও হয় এটাও হয়, ঠিক আছে, তো এটা আমরা স্কিপ করি, প্রবলেম নাই। মির্জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকায় স্থায়ী মালিকানা লাভ করে? উত্তর হচ্ছে সে 24 পরগনা। মির্জাফর যখন রাজা হয় তখন এই 24 পরগনার স্থায়ী একদম একক মালিকানা লাভ করে ক্লাইভ। সিরাজের হত্যা করতে মোহাম্মদ বেগ অগ্রিম বাবদ কত টাকা নিয়েছিলেন? অগ্রিম 10,000 টাকা নিয়েছিলেন। ওকে, কত টাকা দাবি করে? এটা এই কোশ্চেনটার উত্তর সম্ভবত 5,000 হবে, একটু ডাউট আছে, এটা স্লাইডে ভুল থাকতে পারে, এটা আমি একটু স্কিপ করতেছি। ওকে, এরপর দেখো যশোর বোর্ড 2022 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাসায় জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সপরিবার শাহাদাত বরণ করেন। কিছু বিপদগামী সেনা সদস্য, এখানে বুঝতে পারছো ঘটনা কি বুঝেছে। উদ্দীপকে বিপদগামী সেনা সদস্যদের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল আছে? সাফরে, নারায়ণ সিং, মোহাম্মদ বেগ, বদরে আলী, বলো তো। তাহলে উত্তর হচ্ছে কি মোহাম্মদ বেগ হত্যা করছে। আচ্ছা, এরপর দেখো উপযুক্ত চরিত্রের মাধ্যমে প্রতিফলিত হয়েছে নিষ্ঠুরতা, কৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা, তিনটেই। এগুলো তো ইজি কোশ্চেন, তাই না? এগুলো তো ইজি কোশ্চেন, পারবা একটু। ওই কোশ্চেনটার আনসার সম্ভবত 5,000 টাকা হবে, অগ্রিম 5,000 টাকা, মোট 10,000, অগ্রিম 5,000 টাকা। আচ্ছা, তো আমাকে একটুখানি জানিয়ে দাও যে আজকে সিরাজউদ্দৌলা নাটকের যে ক্লাস হলো সেই ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে। আমি মূল ঘটনাটা তোমাদেরকে বলে দিছি, হোপফুলি এই মূল ঘটনার পরে তোমাদের আর কোনো প্রবলেম থাকার সুযোগ নাই। ওকে, সো আজকে মোটামুটি অফিসিয়ালি বলা যায় তোমাদের শেষ ক্লাস। আমি আরেকবার আজকে একটু চেক করব তোমাদের সাইম ভাইকে দিয়ে কোনো টপিক মিসিং আছে কিনা। যদি কোনো টপিক মিসিং থাকে তাহলে আমি আবার ইনশাল্লাহ আগামীকালই চেষ্টা করব তোমাদের ক্লাস নিয়ে নিতে। হোপফুলি কোনো টপিক মিসিং নাই, তারপর আমি আবার চেক দিব, হ্যাঁ। আর যদি না থাকে তাহলে আবার তোমাদেরকে পোস্ট দিয়ে জানিয়ে দিব, ঠিক আছে। তো তোমাদের সাথে ভালো জার্নি কাটলো, খুবই ভালো লাগলো। আশা করি অ্যাডমিশনেও তোমরা আমাদের সাথে থাকবা, আমার সাথে থাকবা। যারা মানবিকের জন্য যারা প্রিপারেশন নিবা ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তনের জন্য, তারা আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 কোর্সে থাকতে পারো, যেখানে বাংলা সবগুলো ক্লাস আমি নিব, ইংরেজিতে তোমাদের মানিক ভাই সবগুলো ক্লাস নেবে, জিকেতে আমাদের কুইন, আমাদের ফারিয়াপু ক্লাস নেবে। সো অ্যাডমিশনে তোমাদের দাওয়াত রইল, ইনশাল্লাহ আশা করি তোমাদেরকে পাবো। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও হয়তো দেখা হয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।